হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা মালভূমি নিয়ে আলোচনা করব। প্রথমত আজকের লেকচারে আমরা দেখার চেষ্টা করব মালভূমি কি। অর্থাৎ আমরা যেমন দেখেছিলাম আগের লেকচারে কোনটিকে সমভূমি বলা যায়, কোনটিকে পর্বত বলা যায়, কোনটিকে পাহাড় বলা যায়, তেমনি আজকে আমরা বোঝার চেষ্টা করব মালভূমি কি, কোনটি আসলে কোন ধরনের উচ্চতা থাকলে, কোন ধরনের ফিজিওগ্রাফি থাকলে সেটিকে আমরা মালভূমি বলতে পারি। এরপর আমরা আলোচনা করব অবস্থান এবং উৎপত্তির ধরন অনুযায়ী মালভূমির প্রকারভেদগুলো। যেমন আমরা পর্বতের বিভিন্ন প্রকার সম্পর্কে জেনেছি, সমভূমির বিভিন্ন প্রকার সম্পর্কে জেনেছি, ক্ষয়জাত সমভূমি কিংবা সঞ্চয়জাত সমভূমি, ভূ আলোড়ন জাতীয় সমভূমি, সেগুলোর আবার বিভিন্ন প্রকার দেখেছি। তো এখানেও আমরা অবস্থান এবং কোন উৎপত্তি প্রক্রিয়া অনুসারে এটি গঠন লাভ করেছে এটির উপর ভিত্তি করে আমরা মালভূমির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব মালভূমির গঠন প্রক্রিয়া উদাহরণ। ধরো আগের লেকচারে আমরা দেখেছিলাম যে পলল পাখা কিভাবে গঠিত হয় কিংবা প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়। তার আগের লেকচারে আমরা দেখেছিলাম ভঙ্গিল পর্বতমালা গড়ে ওঠার আসলে প্রক্রিয়াগুলো কেমন। তো এখানে আমরা বিভিন্ন ধরনের মালভূমি সম্পর্কে জানবো এবং এটি জানার চেষ্টা করব কোন ধরনের মালভূমি কোন ধরনের গঠন প্রক্রিয়া অনুসারে গড়ে উঠেছে। তোমরা এরপর যেটি দেখবে চিত্র সহ বিভিন্ন মালভূমির পরিচিতি ব্যাখ্যা করতে শিখবে। অর্থাৎ চিত্র অনুযায়ী আমরা বিভিন্ন মালভূমি দেখার চেষ্টা করব এবং সেটি পরিচিত হব, যাতে আমরা পরীক্ষায় যখন দেখা যায় সৃজনশীল প্রশ্নের সাথে চিত্র ব্যাপারটি খুব সামঞ্জস্যপূর্ণ হয়। একটি চিত্র দিয়ে দেখা গেল বললো এটি কোন ধরনের মালভূমি, এর গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, এর উদাহরণগুলো দাও। তাই চিত্র সহ আমরা এটি মনে রাখার চেষ্টা করব এবং অবশ্যই তোমরা সবাই বই খাতা পেন্সিল সহ বসবে, ইরেজার সহ বসবে, যাতে আমরা যে ধরনের চিত্রগুলো দেখাবো তোমরা যাতে একটি রাফ ডিজাইন করে ফেলতে পারো। এরপর আমরা পৃথিবীর বিখ্যাত সব মালভূমি সম্পর্কে আলোচনা করব, যে মালভূমিতে আসলে কোন জায়গায় কোন মালভূমি অবস্থিত সেটি সম্পর্কে আমরা আসলে জানার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, লেকচার 4 এর আলোচনাটি শুরু করা যাক। তার আগে প্রতিটি লেকচারের পর আমরা যেমন বিভিন্ন কুইজ নিয়ে আলোচনা করি, আজকের লেকচারটিতেও আমরা কুইজ রাখছি শেষে। তো চলো বন্ধুরা, আলোচনাটি শুরু করি। মালভূমি, যাকে ইংরেজিতে বলা হয় প্ল্যাটু, সমভূমি হতে উঁচু সুবিস্তৃত ভূমিকে মালভূমি বলে। দেখো বন্ধুরা, এখানে আমরা পাহাড় এবং সমভূমি দুটির পার্সপেক্টিভই পাচ্ছি। একটি হচ্ছে সমভূমি থেকে উঁচু সুবিস্তৃত, অর্থাৎ আমরা উঁচু যখন মনে করি কোন একটি সারফেস থেকে উঁচু কিছু, তখন আমরা সাধারণত পর্বত কিংবা পাহাড়ের কথাই মাথায় এনে থাকি। এবং যখন সুবিস্তৃত কিংবা সমতল অংশ মনে করি তখন আমাদের মাথায় আসে সমভূমির কথা। তো বন্ধুরা দেখো, আমরা এখানে এমন একটি জিওগ্রাফিক ফিচার দেখতে পাচ্ছি যে জিনিসটি একই সাথে সমভূমি হতে উঁচু এবং সমতল বিশিষ্ট এবং সুবিস্তৃত, এবং এই ফিচারটির নাম আমরা দিয়েছি মালভূমি, যাকে ইংরেজিতে বলা হচ্ছে প্ল্যাটু। এরপর বন্ধুরা দেখো, যে এখানে লেখা রয়েছে যে সাধারণত সমুদ্র সমতল থেকে 500 ফুট উঁচে, অর্থাৎ 500 ফুটের নিচে যদি এই ধরনের উঁচু সুবিস্তৃত কোনো ভূমি থাকে আমরা সেটিকে মালভূমি হিসেবে গণ্য করব না। তোমরা এর আগে পর্বত নিয়ে যখন আলোচনা করেছিলাম দেখেছিলাম কমপক্ষে 2000 ফুট উঁচু যে উচ্চতা বিশিষ্ট ভূমি সেটিকে আমরা পর্বত বলেছিলাম, কিন্তু মালভূমির ক্ষেত্রে আমরা দেখছি এটি 500 ফুটে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ সমভূমি হতে উঁচু সুবিস্তৃত, কমপক্ষে 500 ফুট উঁচু, উপরের অংশ সমতল, এই ধরনের ফিচারকে আমরা মালভূমি হিসেবে বিবেচনা করতে পারি। মালভূমি যে ভূ অভ্যন্তরস্থ বা ভূপৃষ্ঠস্থ উভয় প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হতে পারে। অর্থাৎ ভূ অভ্যন্তরস্থ এর মাধ্যমে কি বোঝাচ্ছি যে পৃথিবীর যে ভূ অভ্যন্তরীণ ক্রিয়াগুলো রয়েছে, যার জন্য পৃথিবীতে আমরা ভঙ্গিল পর্বতমালা, লাভা পর্বতমালা ইত্যাদি বিভিন্ন ধরনের পর্বতমালাকে গড়ে উঠতে দেখেছিলাম, ঠিক একই ধরনের কন্ডিশন কিন্তু মালভূমির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
আবার ভূপৃষ্ঠস্থ যে ক্রিয়াগুলো রয়েছে যেমন বায়ু প্রবাহ, নদী ধারা, ক্ষয় প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু একটি মালভূমির উপর শর্তারোপ করে সেভাবে মালভূমিটি তৈরি হতে পারে। যেমন আমরা এখানে কিছু মালভূমির উদাহরণ টেনেছি। তিব্বতের মালভূমি, পামির মালভূমি, ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। এছাড়াও পৃথিবীতে আরো বিভিন্ন ধরনের মালভূমি রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর মাঝে খুব ইম্পর্টেন্ট একটি তথ্য জানিয়ে রাখি, তিব্বতের মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি। আর পৃথিবীর ছাদের ন্যায় দেখতে বলে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। তোমরা যদি চিত্রটি দেখো, এই যে এই অংশটি হচ্ছে তিব্বত প্ল্যাটু কিংবা তিব্বত মালভূমি, এবং এই যে অংশটি দেখতে পাচ্ছ, এই অংশটিকে বলা হচ্ছে পামির মালভূমি। অর্থাৎ তিব্বত প্ল্যাটুকে বলা হচ্ছে পৃথিবীর ছাদ। আমরা যদি তিব্বতের আরেকটি ম্যাপ দেখি, এই যে বিশাল সুবিস্তৃত একটি মালভূমি, দুঃখিত, তিব্বত মালভূমিকে পৃথিবীর বৃহত্তম মালভূমি বলা হচ্ছে। আমি আবারও কারেকশন করছি যে আমরা বলেছিলাম তিব্বত মালভূমি পৃথিবীর ছাদ না, পামির মালভূমি হচ্ছে পৃথিবীর ছাদ এবং তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মালভূমি। অর্থাৎ এই যে তিব্বত মালভূমির যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটি পুরোটাই জরিপ তিব্বত মালভূমি এবং এটি হিমালয়ের উত্তরে অবস্থিত। এবং এখানে যে পামির মালভূমিটি দেখছো, এটিকে পৃথিবীর ছাদ বলে উল্লেখ করা হচ্ছে। তো আশা করি তিব্বত মালভূমি কোনটি, পামির মালভূমি কোনটি, এই ধরনের যদি চিহ্নিত সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সে সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা দিতে পারবে। তো বন্ধুরা চলো এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণী বিভাগ। হ্যাঁ বন্ধুরা, আমরা আগের ক্লাসে কিছুক্ষণ আগে বলেছিলাম যে মালভূমিগুলোকে আমরা বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করতে পারি, এর মধ্যে অবস্থান অনুযায়ী মালভূমি একটি। তো দেখা যাক অবস্থান অনুযায়ী মালভূমি আমরা কি কি প্রকার মালভূমি পাই। অবস্থান অনুযায়ী আমরা পাই পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। অর্থাৎ অবস্থান অনুযায়ী আমরা তিন প্রকার মালভূমি পাচ্ছি, পর্বত মধ্যবর্তী, পাদদেশীয় এবং মহাদেশীয়। এরপর বন্ধুরা আমরা যদি উৎপত্তির ধরন অনুযায়ী মালভূমির শ্রেণী বিভাগ করি, তাহলে আমরা দেখতে পারবো মালভূমিকে এখানে আমরা 3-4 ভাগে দেখাতে পারি। বন্ধুরা এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, তোমরা মালভূমির শ্রেণী বিভাগকে এক একটি বইয়ে এক এক রকম ভাগ করতে দেখতে পারবে। ভূগোলবিদরা কিংবা ভূতত্ত্ববিদরা এই ধরনের ভাগকে নির্দিষ্ট ভাগে আসলে রাখতে পারেনি, কারণ এর মধ্যে বৈচিত্র্যতা এতই রয়েছে। তাই এখানে হয়তো আমরা অবস্থান অনুযায়ী পর্বত মধ্যবর্তী, পাদদেশীয়, মহাদেশীয় মালভূমি দেখাচ্ছি। আবার উৎপত্তির ধরন অনুযায়ী সমভূমি, উন্নীত, তির্যক, সঞ্চয়জাত, ক্ষয়জাত দেখাচ্ছি। অন্য কোনো বইয়ে তুমি একটি অপশন কিংবা একটি ধরন কম কিংবা বেশি দেখতেও পারো, এটি নিয়ে বিচলিত হবার কিছুই নেই। তো বন্ধুরা চলো বিভিন্ন ধরনের মালভূমি সম্পর্কে আমাদের আলোচনাটি শুরু করা যাক। সমভূমি, উন্নীত মালভূমি। কিছুক্ষণ আগে আমরা একটি উদাহরণ দেখেছি, তিব্বত মালভূমি। অর্থাৎ তিব্বত মালভূমি হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি, এবং এই তিব্বত সমভূমি উন্নীত মালভূমির আমরা দুই ধরনের গঠন দেখতে পারি। এর মধ্যে প্রথমটি হচ্ছে প্লেট টেকটনিক মুভমেন্টের কারণে, অর্থাৎ ভাঁজ পর্বতমালা গঠনের সময়। আমরা যদি ভাঁজ পর্বতমালা গঠনের প্রক্রিয়াটি আলোচনা করি, তাহলে দেখতে পারবো একটি প্লেট আরেকটি প্লেটের সাথে যখন সংঘর্ষে লিপ্ত হয়, তখন সেই অঞ্চলে সুউচ্চ পর্বত কিংবা মালভূমি সৃষ্টি হয়। তো এই প্লেট টেকটনিক মুভমেন্টের সাহায্যে যখন ভাঁজ পর্বতমালা গঠিত হয়, তখন উক্ত স্থানে আমরা মালভূমিও দেখতে পারি। এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি বৃহদাকার আয়তন বিশিষ্ট হয়। তিব্বত মালভূমি যেহেতু পৃথিবীর বৃহত্তম মালভূমি, এটির নাম শুনেই তোমরা বুঝতে পারছো এটি আসলে বৃহদাকার আয়তন বিশিষ্ট একটি মালভূমি, এবং এটি একটি বৈশিষ্ট্য সম্পন্ন, এবং এটি সুউচ্চতা বিশিষ্ট মালভূমি, অর্থাৎ এটির উচ্চতা অনেক বেশি হয়ে থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশাল একটি অংশ জুড়ে তিব্বত মালভূমি রয়েছে, এবং এটি হিমালয়ের উত্তরে অবস্থিত। তো সমভূমি উন্নীত মালভূমি প্রথম যেটি আমরা প্লেট টেকটনিক মুভমেন্টের কারণে পেলাম, সেটির মধ্যে তিব্বত মালভূমি একটি উদাহরণ। এরপর আমরা দেখতে পারি চ্যুতিরেখার ফলে সৃষ্ট যে ফাটল থাকে একটি স্থানে, সে স্থান থেকে যে মালভূমির উৎপত্তি হয়। আমরা যদি চিত্রটি দেখি,
ধরো এটি একটি সমতল ভূমি ছিল, এখানে ক্র্যাক কিংবা ফাটল থাকার বদৌলতে ভূ অভ্যন্তরস্থ ক্রিয়া অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ থেকে যে ধরনের চাপ বাইরের দিকে প্রয়োগ করা হয়েছে সেটির ফলে এই ফাটল যদি দিনকে দিন বাড়তে থাকে, তখন দেখা যায় এই সমতল ভূমির একটি অংশ একসময় অবনমিত হয়, আরেকটি অংশ অন্য সময় উত্থিত হয়। তো এই উত্থিত এবং অবনমিত অংশ কিন্তু খুব একটা বড় স্থান জুড়ে হয় না, অর্থাৎ এই যে তিব্বত মালভূমির ক্ষেত্রে আমরা যেমন বলছি এটি বিশাল এলাকা জুড়ে ঘটে থাকে, এই ক্র্যাকের ফলে সৃষ্ট মালভূমিতে কিন্তু এটি পুরো এলাকা জুড়ে হয় না, স্বল্প আয়তন বিশিষ্ট হয় এবং এর উপর ভাগটি সমতল বিশিষ্ট হয়, অর্থাৎ একটি অংশের অবনমন ঘটে যেমন এই অংশটি, আরেকটি অংশের উত্থান ঘটে। আমরা ঠিক একই ধরনের একটি মেকানিজম স্তূপ পর্বতে দেখেছিলাম। স্তূপ পর্বতে আমরা যে ধরনের মেকানিজম দেখেছিলাম সেখানে কিন্তু কমপক্ষে সেটিকে পর্বত বলার জন্য আমাদের 2000 ফুট উচ্চতা বিশিষ্ট হতে হবে, কিন্তু আমরা যখন মালভূমি বলবো এটিকে কিন্তু 500 ফুট কমপক্ষে উচ্চতা বিশিষ্ট হতে হবে। তাই স্তূপ পর্বত যে ধরনের সুউচ্চ পর্বত এটি কিন্তু সে ধরনের সুউচ্চ মালভূমি নয়। তো বন্ধুরা আমরা যদি বিভিন্ন উদাহরণ দেখি, ইরান মালভূমি, তিব্বত মালভূমি, আনাতোলিয়া মালভূমি, বলিভিয়া মালভূমি এবং কলোরাডো মালভূমি, অর্থাৎ এই মালভূমিগুলো সাধারণত সমভূমি উন্নীত যে মালভূমি রয়েছে সেগুলোর মধ্যেই পড়ে। তো এই উত্তর আমেরিকার কলোরাডো কিংবা বলিভিয়ার মালভূমি কিংবা আনাতোলিয়া মালভূমি, এগুলোর নামগুলো তোমরা খুব ভালো মতো মুখস্থ করবে যাতে কোনো ধরনের নৈর্ভিত্তিক প্রশ্ন আসলে কিংবা সৃজনশীলের উত্তরে ব্যবহার করার জন্য তোমরা বেশ স্মার্টলি এগুলো হ্যান্ডেল করতে পারো। তো বন্ধুরা চলো পরবর্তী ধাপে যাওয়া যাক। আমরা এখন আলোচনা করব তির্যক মালভূমি সম্পর্কে। তির্যক মালভূমি, তির্যক শব্দটির অর্থ হচ্ছে কিছুটা বাঁকা হয়ে থাকবে। তো তির্যক মালভূমি সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন সাধারণত এই ধরনের পারসেপশন রাখার চেষ্টা করব। যেমন এই মালভূমিটির উদাহরণ বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এটি ভূ আলোড়নের ফলে সৃষ্ট। ভূ আলোড়ন বলতে আমরা বুঝতে পারি পৃথিবীর অভ্যন্তরীণ থেকে যেমন চাপ দিতে পারে, যেমন এখানে যখন ভূ আলোড়ন জনিত আলোচনার কথা আমরা বলছিলাম, ঠিক তিব্বত মালভূমিতে যখন একটি প্লেট আরেকটি প্লেটের সাথে ধাক্কা রাখছে এই সংক্রান্ত একটি আলাপ আমরা করছিলাম। কিন্তু আমরা যখন চ্যুতিরেখার ফলে যে সৃষ্ট ফাটল থেকে মালভূমিটি উৎপত্তি লাভ করে সেখানে আমরা আলোচনা করছিলাম যে অভ্যন্তরীণ ভাবে মালভূমিকে ভূমিরূপকে কিভাবে চাপ দেওয়ার ফলে ধরনের মালভূমি সৃষ্টি হয়। তাই এই যে আমরা প্লেট টেকটনিক কিংবা চ্যুতিরেখার ফলে সৃষ্ট অর্থাৎ ভূ আলোড়নজনিত যে কারণগুলো দেখতে পারলাম, ঠিক তেমনি কারণ কিন্তু তির্যক মালভূমির ক্ষেত্রে শর্ত প্রযোজ্য হতে পারে, অর্থাৎ এটি কোনো না কোনো এক প্রক্রিয়ায় ভূ আলোড়নের ফলে সৃষ্ট হতে পারে। এমনও হতে পারে একটি প্লেট আর একটি প্লেটের উপর রয়েছে কিংবা একটি শিলাখণ্ড আর একটি শিলাখণ্ডের উপর রয়েছে, সেটি ভাঙনের ফলে এক পাশ উঁচু হয়ে গিয়েছে, এক পাশ নিচু হয়ে একটি মালভূমি গঠন করেছে। এবং হ্যাঁ, এখন যেটি বললাম এটি এক পার্শ্ব হেলে থাকে এবং অপর পার্শ্ব বেশ উঁচু হয়ে থাকে, অর্থাৎ যে পার্শ্বটি উঁচু হয়ে থাকছে সেই পার্শ্বের ঢাল কিন্তু অনেক খাড়া হয় এবং মনে হয় বিশাল ভূখণ্ড কাত হয়ে আছে। তো বন্ধুরা দেখো এখানে আমরা একটি উদাহরণ দেখছি যেখানে এই ল্যান্ডটি এলিভেটেড অর্থাৎ উত্থিত হয়ে আছে, ঠিক এই ল্যান্ডটি আবার বেশ নিচু হয়ে আছে, অর্থাৎ এই ভূমিরূপটিকে আমরা বলছি খাড়া ঢাল বিশিষ্ট এবং এই অংশটিকে আমরা সমতলের সাথে মিশে যেতে দেখছি। যেমন এখানে সোমালিয়ার একটি মালভূমি কথা আমরা বলছি, যেটি একটি অংশ উঁচু হয়ে আছে, অর্থাৎ এক পার্শ্ব উঁচু হয়ে আছে আরেক পার্শ্ব নিচু হয়ে আছে এবং মনে হচ্ছে এটি এক পাশে হেলে আছে এবং এটি তির্যক মালভূমি গঠন করেছে। তো এই মালভূমির উদাহরণগুলো আমরা দেখি সোমালিয়া মালভূমি, মেঘালয় মালভূমি, ব্রাজিল মালভূমি, মেসেটা মালভূমি ইত্যাদি। তো আশা করি তোমরা এই উদাহরণগুলো মনে রাখবে। বন্ধুরা এরপর আমরা আলোচনা করব সঞ্চয়জাত মালভূমি সম্পর্কে। এর আগে কিন্তু আমরা সমভূমি নিয়ে যখন আলোচনা করেছিলাম
তখনও সঞ্চয়জাত মালভূমি নিয়ে সঞ্চয়জাত একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। যেমন আমরা দেখতে পারি অনেক সময় বায়ু প্রবাহ কোনো স্থান থেকে একটি জিনিস ক্ষয়ীভূত করে এনে এক স্থানে সঞ্চয় করতে পারে, কখনো পলিমাটি এক স্থানে সঞ্চিত হয়ে একটি ভূমিরূপ গঠন করতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করতে পারে। সঞ্চয়জাত মালভূমির ক্ষেত্রে আমরা তাহলে কোন ধরনের ফ্যাক্টর দেখতে পাচ্ছি বন্ধুরা, চলো সে সম্পর্কে আলোচনা করা যাক। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা সঞ্চয়জাত মালভূমির সাথে পর্বতের একটি উদাহরণের মিল পাচ্ছি। অর্থাৎ যে উদাহরণটিকে আমরা আগ্নেয় পর্বত কিংবা লাভা মাউন্টেন হিসেবে উল্লেখ করেছিলাম, একই সাথে সেটিকে সঞ্চয়জাত কিংবা আগ্নেয়জাত পর্বত বলে উল্লেখ করেছিলাম। কি ঘটেছিল সেই পর্বতমালা কিংবা এই মালভূমি গঠনের ক্ষেত্রে? আমরা দেখেছিলাম ভূত্বকের অনেক সময় ফাটল থাকে, নরম শিলা থাকে কিংবা আগ্নেয়গিরির জ্বালামুখ থাকে। অর্থাৎ ভূত্বকের উপর যে ফাটল কিংবা নরম শিলামুখ, আগ্নেয়গিরির জ্বালা, সেটি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। এই জ্বালামুখের আমরা পৃথিবীর অভ্যন্তরে জানি বিভিন্ন ধরনের উত্তপ্ত পদার্থ গলে ম্যাগমার সৃষ্টি করেছে। এই ধরনের জ্বালামুখ, নরম শিলা কিংবা ফাটল দিয়ে সেই ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসতে চায়, কেননা পৃথিবীর অভ্যন্তর থেকে ভূপৃষ্ঠের উপর ক্রমাগত চাপ বৃদ্ধি করে যাচ্ছে এবং এই ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন এটি লাভা হিসেবে পরিচিতি লাভ করে এবং এটিকে আমরা লাভা মালভূমি হিসেবে বিবেচনা করে থাকি। এই ম্যাগমা পরবর্তীতে সঞ্চিত লাভা হিসেবে জমা হয় আশেপাশের অঞ্চলগুলোতে। অর্থাৎ যে ক্র্যাটার কিংবা জ্বালামুখের মাধ্যমে কিংবা নরম শিলার আশেপাশে যে অংশগুলোতে লাভাটি জমা হয় সেখানে এই ধরনের মালভূমি গড়ে ওঠে এবং এখানে পর্যায়ক্রমিক লাভা স্তর থাকে এবং আগ্নেয় শিলা বিদ্যমান থাকে। পর্যায়ক্রমিক লাভা স্তর বলতে, যেহেতু একটি স্তরের উপর আরেকবার লাভার একটি প্রবাহ এসে জমা হয়, তারপর আবার একটি প্রবাহ এসে জমা হয়, যার ফলে এখানে আমরা বাই টাইম লাভার বিভিন্ন স্তর দেখতে পারি। এবং আগ্নেয় শিলা, যেহেতু এটি পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত এবং সেগুলোকে বাইরে বের করে নিয়ে এসেছে, যার ফলে আগ্নেয় শিলার যে আধিক্য সেটি কিন্তু আমরা এখানে দেখতে পারি। আমরা যদি একটি চিত্র দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি ভারতের চিত্র। এখানে থর মরুভূমি অবস্থিত, এখানে বে অফ বেঙ্গল অর্থাৎ পূর্ব পাশে, পশ্চিমে আরাবিয়ান সাগর দেখতে পাচ্ছি, দক্ষিণ পশ্চিমে, উত্তরে দেখতে পাচ্ছি হিমালয়। ঠিক ভারতের মাঝের যে অঞ্চলটি, এই যে কালো বর্ডার দেওয়া কিংবা খয়েরি বর্ডার দেওয়া যে অঞ্চলটি, সে অঞ্চলটিতে দাক্ষিণাত্য মালভূমি গড়ে উঠেছে। অর্থাৎ এই অঞ্চলটি পুরোটাই সঞ্চিত লাভা দিয়ে একটি মালভূমি গড়ে উঠেছে। এবং তোমরা যখন সমভূমি নিয়ে পড়েছিলে তখন দাক্ষিণাত্যর সমভূমির কিছু উদাহরণ পড়েছিলে, তোমরা কি সেটি মনে করতে পারো? এই দাক্ষিণাত্য মালভূমির চিত্রটি যদি আমরা দেখি, দেখতে পারবো এটি কালো মৃত্তিকায় গঠিত। অর্থাৎ এই মালভূমিটির রং হচ্ছে কালো এবং এই মালভূমিতে আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের আগ্নেয় শিলা, খনিজ পদার্থ কিংবা এই অঞ্চলগুলো কৃষি কাজের জন্য বেশ উপযোগী হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখছি দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি, পশ্চিম আফ্রিকার মালভূমি ইত্যাদি। অর্থাৎ ভূত্বকের ফাটল নরম শিলা দিয়ে যে লাভা পরবর্তীতে বেরিয়ে আসে সেটি পর্যায়ক্রমিক লাভা স্তর তৈরি করতে করতে প্রায় 500 ফুটের উচ্চতার বেশি বিশিষ্ট এক ধরনের মালভূমি কিংবা এক ধরনের স্তর গঠন করে, যেটি কিনা সমভূমি থেকে বেশ সুউচ্চ কিন্তু পর্বতের চেয়ে অতটা সুউচ্চ নয়। এবং সে মালভূমিটিকেই আমরা সঞ্চয়জাত মালভূমি হিসেবে বলছি, কেননা যেহেতু বিভিন্ন ধরনের লাভা স্তর এখানে জমা হয়ে সঞ্চয়ের ফলে মালভূমি গঠন করেছে, তাই এটিকে আমরা সঞ্চয়জাত মালভূমি হিসেবে উল্লেখ করছি। আশা করি লাভা মালভূমি কিংবা সঞ্চয়জাত মালভূমি সম্পর্কে তোমরা বিস্তারিত জানছো এবং অবশ্যই উদাহরণগুলো মুখস্থ করবে। বন্ধুরা, সঞ্চয়জাত মালভূমির আরেকটি উদাহরণ আমরা দেখব।
এই চিত্রটি কি তোমাদের কাছে পরিচিত লাগছে? যদি না লেগে থাকে অবশ্যই লেকচার 3 বা পর্ব 3 আমরা যে একটি সমভূমি সম্পর্কে আলোচনা করেছিলাম সেই লেকচারটি অবশ্যই দেখে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ হলুদ রঙের মিহি বালুকণা দিয়ে প্রায় মরুভূমির মতো দেখতে একটি ভূমিরূপ গঠিত হয়েছে এবং এটিকে আমরা বলছি সঞ্চয়জাত ভূমিরূপ। আমরা যদি এটিকে ভূগোলের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি, আমরা এটিকে বলতে পারি লোয়েস্ট মালভূমি কিংবা লোয়েস্ট প্লাটু। হ্যাঁ বন্ধুরা, আমরা সমভূমিতেও এই ধরনের লোয়েস্ট প্লেন কিংবা লোয়েস্ট সমভূমির আলোচনাটি শুনেছিলাম। তো মালভূমি এবং সমভূমির পার্থক্যগুলো আমাদের বলে দেয় লোয়েস্ট মালভূমি কিংবা লোয়েস্ট সমভূমির পার্থক্য কি ধরনের হয়ে থাকতে পারে। লোয়েস্ট মাটি অর্থাৎ সূক্ষ্ম পলি অর্থাৎ মিহিকণার যে পলি রয়েছে সেগুলো গোবি মরুভূমি থেকে বায়ু দ্বারা বাহিত হয়ে উত্তর চীনে 645,000 বর্গ কিলোমিটার অঞ্চল আবৃত করেছে এবং ক্রমশ এটি সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে জমা হতে হতে একটি মালভূমি সৃষ্টি করেছে। হয়তোবা হতে পারে এটি একসময় সমভূমি ছিল, পরবর্তীতে এই ধরনের সঞ্চয় কাজের ফলে এর বাই টাইম এর উচ্চতা বেড়েছে এবং সেটিকে মালভূমি হিসেবে গণ্য করা যাচ্ছে। এর কিছু অংশ সমুদ্র থেকে প্রায় 2.665 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। তো বন্ধুরা, এরপর আমরা দেখছি লোয়েস্ট সমভূমির উদাহরণ। এরপর আমরা লোয়েস্ট সমভূমির আরেকটি চিত্র দেখলাম। এরপর সঞ্চয়জাত মালভূমির আরেকটি ভাগ নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে মরু মালভূমি, যেটিকে ইংরেজিতে বলছি আমরা ডেজার্ট প্ল্যাটু। প্ল্যাটু বানানটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। ডেজার্ট প্ল্যাটুতে আমরা দেখতে পারি একটু আগে যে লোয়েস্ট মালভূমির আমরা কথা বলছিলাম সেখানে আমরা প্রাকৃতিক একটি উপাদানের খুব গুরুত্ব দেখতে পেয়েছিলাম। গুরুত্বটি কি বন্ধুরা? গুরুত্বটি হচ্ছে সেখানে বায়ু বাহিত পলির দ্বারা একটি মালভূমি গঠন হয়েছে। তো এই বায়ুবাহিত পলি একটি অঞ্চলের মালভূমির ভিন্নতা তৈরি করে দিচ্ছে। সে ভিন্নতারই সাপেক্ষে আমরা এখানে দেখতে পারি যে মরু মালভূমি কিংবা ডেজার্ট প্ল্যাটু গঠিত হয়েছে। প্ল্যাটু বানানটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে যে PLATEAU, কারণ অনেকে এটি পরীক্ষায় ভুল করে এবং এটি সংক্রান্ত নৈর্ব্যক্তিক আমরা দেখতে পাই। ইভেন ভর্তি পরীক্ষায় আমরা যে ইংরেজি পরীক্ষাগুলোতে দেখতে পাই নিচের কোন বানানটি সঠিক, সেখানে অনেকবার আমি দেখেছি প্ল্যাটু শব্দটি ব্যবহৃত হয়েছে। যাই হোক বন্ধুরা, ধান বানতে শিবের গীত গাচ্ছি, কিন্তু আশা করি তোমাদের কাছে এই জিনিসগুলো কাজে লাগবে, অন্তত মাথায় গেঁথে থাকবে। তো মরু মালভূমি তো আমরা লোয়েস্ট মালভূমির মতো এক ধরনের মেকানিজম দেখতে পাচ্ছি, কিন্তু সেটির সাথে আর কি স্থান অর্থাৎ স্থান এবং ওই জায়গার বাই টাইম যে ধরনের পলিকণা জমা হয় সেটির পার্থক্য থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বায়ুবাহিত বালু দ্বারা এক ধরনের মালভূমি গঠিত হয়েছে এবং তোমরা যে দেখতে পাচ্ছ এখানে কিছু ফাটল তৈরি হয়েছে, এগুলো মূলত বালুর যে স্রোতধারা সেটি এই ধরনের ফাটল তৈরি করেছে এবং ফাটল তৈরি করে নিচে তোমরা দেখবে ঠিক মরু সমভূমি গঠিত হয়েছে, ডেজার্ট প্লেন গঠিত হয়েছে। অর্থাৎ আমরা এর আগের বার যে ডেজার্ট প্ল্যাটু নিয়ে এখন কথা বলছি, এর আগের লেকচার আমরা ডেজার্ট প্লেন নিয়ে কথা বলছিলাম। দেখবে ঠিক একই প্রক্রিয়ায় হয়তো সেখান থেকে একটি স্রোত দ্বারা বেরিয়ে ডেজার্ট প্লেন গঠন করেছে। তো সাহারা মরুভূমিতে এরূপ মালভূমি সচরাচর দেখা যায়, যেহেতু সেখানে বিশাল মালভূমি এবং বায়ুবাহিত হয়ে সেই অঞ্চলের বালুগুলো এক জায়গায় সঞ্চিত হয়ে এক ধরনের মালভূমি গঠন করে। ঠিক একই রকম একটি মালভূমি হচ্ছে তুষার মালভূমি, কিন্তু এটি বায়ু দ্বারা সাধারণত সঞ্চিত হয় না। এ ধরনের মালভূমি আমরা উচ্চ অক্ষাংশ অর্থাৎ 90 ডিগ্রির কাছাকাছি যে অক্ষাংশগুলো রয়েছে, 90 ডিগ্রি উত্তর 90 ডিগ্রি দক্ষিণ যে অক্ষাংশগুলো রয়েছে সেখানে আমরা এই ধরনের তুষার মালভূমি দেখতে পাই। তুষারপাতের ফলে তুষার সঞ্চিত হয়ে এই ধরনের মালভূমি গঠন করে।
মানে আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারছি এটিকে কেন সঞ্চয়জাত মালভূমি বলা হয়। এই মালভূমির উপরিভাগ প্রায় সমতল, অর্থাৎ হয়তোবা রোলিং যে প্লেন রয়েছে অর্থাৎ তরঙ্গায়িত কিছু ভূমি, এবং গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় অঞ্চলে তুষার মালভূমি দেখতে পাওয়া যায়। যেমন আমরা দেখছি যে তুষারপাতের ফলে বিস্তীর্ণ একটি ফাঁকা স্থানে বিস্তীর্ণ সমভূমি গঠিত হয়েছে এবং সেটি ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচু, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অনেক বেশি, এবং সেখানে মালভূমি সদৃশ একটি এনভায়রনমেন্টাল ফিচার গড়ে উঠেছে এবং যেটিকে আমরা বলছি আইস প্ল্যাটু কিংবা তুষার মালভূমি। তো বন্ধুরা, আমরা মরু মালভূমি এবং তুষার মালভূমি সম্পর্কে জানতে পারলাম। এরপর বন্ধুরা ক্ষয়জাত মালভূমি সম্পর্কে জানবো। আমরা যখন পর্বত নিয়ে আলোচনা করি আমরা দেখেছিলাম ক্ষয়জাত পর্বতের কথা, যেখানে প্রকৃতির বিভিন্ন ধরনের ফ্যাক্টর গুলো এই ক্ষয়জাত মালভূমি ক্ষয়জাত পর্বত পরিবর্তনে সাহায্য করেছিল। ঠিক একই রকম ভাবে সে শর্তগুলো যদি একটি পর্বতের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ সেই একই রকম সূর্যের আলো, বৃষ্টিপাত, বাতাস, তুষারপাত কিংবা বিদ্যুৎ, বজ্রপাত, এই সবকিছু যদি এই পাহাড়ের উপর কাজ করে তখন আসলে কি কি ধরনের পরিবর্তন আনতে পারে। অর্থাৎ প্রতিনিয়ত বায়ু এটিকে ক্ষয় কার্য করতে সাহায্য করছে, বৃষ্টি এটিকে ক্ষয় হতে সাহায্য করছে। তো এই ক্ষয় প্রক্রিয়া চলমান থাকলে এক সময় দেখা যাবে এই মালভূমিটি বা এই পর্বতটির আকার হয়ে গেছে এমন, অর্থাৎ বেশ উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে, কিন্তু পর্বতের মতো অত উঁচু নয় কিংবা পর্বতের মতো খাড়া ঢাল বিশিষ্ট নয়, মৃদু ঢাল বিশিষ্ট এবং 500 ফুট উচ্চতা কমপক্ষে। তো এই ধরনের প্রক্রিয়ার ফলে যে মালভূমিগুলো সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি ক্ষয়জাত মালভূমি। তো ক্ষয়জাত মালভূমি সম্পর্কে যদি আরেকটু জানতে চাই, ফিজল্ট মালভূমিকে ক্ষয়জাত মালভূমির একটি উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। এখানে বলা হয়েছে, দেখো, পৃথিবীর প্রাচীন ভঙ্গিল পর্বত রৌদ্র, বায়ু, যেমন আমরা দেখছিলাম যে রৌদ্র, বায়ু, বৃষ্টিপাত, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমি পরিণত হতে পারে। অর্থাৎ এখানে ফিজিক্যাল, কেমিক্যাল কিংবা বায়োলজিক্যাল যে কোনো ধরনের ওয়েদারিং চলতে পারে। অর্থাৎ আমরা এখানে যান্ত্রিক, রাসায়নিক এবং বায়োলজিক্যালের বাংলাটা এখন ঠিক মনে পড়ছে না, জৈবিক, যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক বিচূর্ণ নির্গমন, 3 ধরনের বিচূর্ণ নির্গমনই আমরা দেখতে পারি, যেটি কিনা এই প্রাকৃতিক শক্তিগুলোর মাধ্যমে হয়ে থাকতে পারে। তো ক্ষয়ীভবন এবং অগ্নিভবনের ফলে পাহাড়ের অংশে যে কোমল শিলাটি বিদ্যমান ছিল সেটি দিন দিন ক্ষয়প্রাপ্ত হতে পারে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে উপরের যে নরম শিলা বা কোমল শিলা এটি দূরীভূত হয়ে এই যে ভিতরের যে শক্ত শিলা আমরা দেখতে পাচ্ছি এই শক্ত শিলাটি থেকে যেতে পারে এবং থাকার ফলে এটি মালভূমির আকৃতির লাভ করতে পারে। অনেক সময় দেখা যায় যে শিলা অপসারিত হয় এসব মালভূমির যে কঠিন শিলা দ্বারা গঠিত পাহাড়ের চূড়া প্রায় একই উচ্চতায় রয়ে গেছে। আমরা দেখতে পারি স্ক্যান্ডিনেভিয়ার প্রাচীন ক্যালিডোনিয়ান পর্বতশ্রেণী বহু বছর যাবৎ ক্ষয়প্রাপ্ত হয়ে ফিজল্ট মালভূমিতে বা ক্ষয়জাত মালভূমিতে পরিণত হয়েছে। এছাড়া অ্যাপালেশিয়ানের অ্যালিঘেনি, কাম্বারল্যান্ড মালভূমি, মধ্য রাইনের উচ্চভূমি কিংবা আর্ডেনিস ইত্যাদি এ ধরনের ক্ষয়জাত কিংবা ফিজল্ট, অর্থাৎ অ্যাপালেশিয়ানের অ্যালিঘেনি, কাম্বারল্যান্ডের মালভূমি, মধ্য রাইনের উচ্চভূমি, আর্ডেনিস ইত্যাদি ক্ষয়জাত মালভূমির অন্তর্গত। অর্থাৎ এগুলো আগে বিভিন্ন ধরনের পাহাড় পর্বত থাকতেই পারতো, অর্থাৎ এটি হয়তোবা ভাঁজ পর্বত থাকতে পারতো, হয়তোবা চ্যুতি স্তূপ পর্বত থাকতে পারতো, কিন্তু এই ফ্যাক্টরগুলোর কারণে সেটি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত মালভূমি গঠন করেছে। এরপর বন্ধুরা দেখো, ক্ষয়জাত মালভূমির আরেকটি উদাহরণ আমরা দিই। তোমরা যদি চিত্রটি দেখো তাহলে দেখতে পারবে এই অংশটিকে আমাদের মনে হচ্ছে একটি চেয়ার এবং এই অংশটিকে আমাদের মনে হচ্ছে একটি টেবিল। মনে হচ্ছে বড় কোনো দৈত্য বসে এখানে তার নাস্তা সেরে ফেলবে। তোমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করো তাহলে দেখবে
হয়তোবা হয়তোবা এই দুটি অংশ আগে একই ভূমিরূপ ছিল, মাঝের অংশটি হয়তো কোনো কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং সেটির ফলে এখানে এক ধরনের মালভূমি সৃষ্টি হয়েছে এবং এখানে আরেক ধরনের মালভূমি সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এখানে কোন কোন ধরনের মালভূমি সৃষ্টি হয়েছে। সাধারণত মেসা ও বুটি শুষ্ক দেশগুলোতে বায়ুর উলম্ব কর্ষণ ও বায়ুর ঘর্ষণের ফলে সৃষ্টি হয়ে থাকে। এই মালভূমিগুলোর নাম মেসা ও বুটি। কোনটি মেসা কোনটি বুটি সে সম্পর্কে আসছি, তার আগে বলি বায়ুর যে উলম্ব কর্ষণ এবং ঘর্ষণ, অর্থাৎ বায়ু এখানে যেভাবে কাজ করে, ক্ষয় প্রক্রিয়া চালায়, যার ফলে একটি ভাগের তৈরি হয়। মালভূমি ব্যবচ্ছিদ, অর্থাৎ এই যে পার্থক্যটি সৃষ্টি করলো ঘর্ষণ এবং কর্ষণের ফলে, এটির মাঝখানে ক্ষয়প্রাপ্ত হয়ে একটি খাড়াই পার্শ্ব বিশিষ্ট টেবিল আকৃতির ভূখণ্ড তৈরি করে। অর্থাৎ এক জায়গায় আমরা দেখছি হয়তো চেয়ার আকৃতির, আরেক জায়গায় হয়তো টেবিল আকৃতির, এবং এই উপত্যকাগুলো খুব গভীর হয় এবং একটি অংশকে বলে মেসা, একটি অংশকে বলে বুটি। শুষ্ক এবং শুষ্কপ্রায় অঞ্চলগুলোতে সাধারণত এই মালভূমিগুলো দেখতে পাওয়া যায় এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশে এবং মরুভূমির নিকটে দেখতে পাওয়া যায়। যেমন এই চিত্রটি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এই যে এখানে যে মালভূমিটি আমরা দেখছি সেটি হয়তো একসময় একসাথে ছিল, কিন্তু পরবর্তীতে বায়ুর উলম্ব কর্ষণ এবং ঘর্ষণের ফলে এই অংশটি ক্ষয়প্রাপ্ত হয়ে এটি একটি আলাদা অংশ গ্রহণ করেছে এবং এটি একটি আলাদা অংশ গঠন করেছে। এই অংশ অর্থাৎ এই যে ছোট অংশ, এটিকে আমরা বলছি বুটি এবং এই অংশটিকে বলছি মেসা। তাহলে বড় অংশটির নাম হচ্ছে মেসা এবং ছোট অংশটির নাম হচ্ছে বুটি। যেমন দেখছো এটি একটি প্ল্যাটু এবং এটি ঘর্ষণের ফলে এক অংশ হয়তো মেসায় পরিণত হলো যেটা একটু বড়, আরেকটি অংশ আরেকটু সরু হয়ে বুটিতে পরিণত হলো, আরেকটি অংশ একদম একদম ক্ষয়প্রাপ্ত হয়ে এগুলোকে বলা হয় পিনাকল। এগুলো আসলে মালভূমির অন্তর্ভুক্ত ধরা হয় না, এগুলোকে অনেক ছোট দেখানো হয়, কিন্তু বুটি এবং মেসা এগুলো আসলে বেশ উচ্চতা বিশিষ্ট এবং সমতল বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ ঠিক এই প্রক্রিয়াটিতে তোমরা যদি এটিকে অঙ্কন করো ভিডিওটি পজ করে নিয়ে, এই প্রক্রিয়াটিতেই প্ল্যাটু এক প্রকার প্ল্যাটু সেটি ভাগ হয়ে মেসা এবং বুটিতে পরিণত হচ্ছে। তো বন্ধুরা কোনটি মেসা এবং কোনটি বুটি এটি নিয়ে আশা করি তোমাদের কনফিউশন থাকলে সেটি কেটে গিয়েছে। এরপর আরেকটি ক্ষয়জাত ভূমি আমরা দেখি যেটিকে আমরা বলছি ব্যবচ্ছিত মালভূমি কিংবা ডিসেক্টেড প্ল্যাটু। প্রবাহিত পানি কিংবা বৃষ্টি বাহ কিংবা হিমবাহ দ্বারা অবিরত বিচূর্ণী ভবন বা ক্ষয়ীভবন, অর্থাৎ আমরা যে ফিজিক্যাল ওয়েদারিং দেখি, কেমিক্যাল ওয়েদারিং দেখি, অনেক সময় দেখা যায় মালভূমির ক্রমশ উপরিভাগটি ক্ষয়প্রাপ্ত হয় এবং সেটি ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে ডিসেক্টেড প্ল্যাটু গঠিত হয়। আর্দ্র অঞ্চলে নদীর ক্ষয়ক্রিয়া, অর্থাৎ উপরে যে নদী বয়ে চলে কিংবা হিমবাহের প্রভাবের ফলে মালভূমির এই গভীর ও সংকীর্ণ উপত্যকা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। যেমন তোমরা চিত্রে দেখছো এটি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছে। এই অংশটিকে আমরা বলছি ক্ষয়জাত মালভূমির আরেকটি উদাহরণ, যে ব্যবচ্ছিদিত মালভূমি কিংবা ডিসেক্টেড প্ল্যাটু। স্কটল্যান্ডের উচ্চভূমি সাধারণত এই মালভূমির একটি উদাহরণ। তো আশা করি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে তোমরা পারবে। তো বন্ধুরা এতক্ষণ আমরা গঠন অনুসারে মালভূমির প্রকার নিয়ে আলোচনা করছিলাম। এখন যদি দেখি অবস্থান অনুযায়ী মালভূমির প্রকারভেদ কত প্রকার, তাহলে দেখতে পারবো পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। অর্থাৎ পর্বত মধ্যবর্তী, পাদদেশীয়, মহাদেশীয় অবস্থান অনুযায়ী এটিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। তো তোমরা যদি দেখো পর্বত মধ্যবর্তী মালভূমিটি আসলে কি, তোমরা দেখবে পর্বত মধ্যবর্তী মালভূমি হচ্ছে পাত সঞ্চালন এবং ভূ আলোড়নের ফলে সৃষ্ট। অনেক সময় ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় দুটি ভঙ্গিল পর্বতের মাঝে একটি সমতল বিশিষ্ট উচ্চ ভূমি উত্থিত হয় বা গড়ে ওঠে। এটি যেহেতু দুটি পর্বতের মাঝে অবস্থিত, এটিকে তাই আমরা বলছি ইন্টার মাউন্টেন প্ল্যাটু কিংবা পর্বত বেষ্টিত মালভূমি, যেহেতু এটির দুই পাশে দুটি মালভূমি রয়েছে। তিব্বত মালভূমি পর্বত মধ্যবর্তী মালভূমির একটি উদাহরণ। যেমন আমরা দেখতে পাই উত্তরে কুনলুন এবং দক্ষিণে হিমালয়, অর্থাৎ তিব্বত এটি উত্তরে কুনলুন
এই যে কুনুলুন এবং দক্ষিণে হিমালয় এবং মাঝখানে বিশাল তিব্বত মালভূমি, তাই এটিকে পর্বত মধ্যবর্তী মালভূমি হিসেবে বলা যায়। কিছুক্ষণ আগে তিব্বত মালভূমিকে আমরা কিন্তু সমভূমি উন্নীত মালভূমির আন্ডারেও পড়েছিলাম, এবং এটি কিন্তু দুটি সঠিক। এটি পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ হিসেবে ব্যবহৃত হতে পারে, এটি আবার সমভূমি উন্নীত মালভূমির উদাহরণ হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এশিয়ার আলতিনতাক তিয়েনশান পর্বতমালার মধ্যে তারিম মালভূমি, এলবুর্জ ও জাগ্রস পর্বত শ্রেণীর মধ্যে ইরান মালভূমি ইত্যাদিও ইন্টারমন্টেন প্ল্যাটু কিংবা পর্বত মধ্যবর্তী মালভূমির খুব ভালো উদাহরণ। তো বন্ধুরা, আশা করি দুই পর্বতের মাঝে এই ধরনের মালভূমি যদি তোমরা দেখো বা পরীক্ষা আসে, তোমরা এটি বুঝতে পারবে এটি ইন্টারমন্টেন প্ল্যাটু কিংবা পর্বত মধ্যবর্তী মালভূমি। এরপর বন্ধুরা, পাদদেশ মালভূমি সম্পর্কে দেখি। পাদদেশ আমরা দেখেছি আগের ভিডিওগুলোতে যে পিডমন্ট পয়েন্ট, পাহাড়ের যে নিচু অংশটি, পাহাড়ের যে একদম পায়ের যে অংশটি, সেটিকে পাদদেশ হিসেবে উল্লেখ করা হচ্ছে। পাদদেশ মালভূমিকে ইংরেজিতে বলা হচ্ছে পিডমন্ট প্ল্যাটু। বৃষ্টি, নদী, হিমবাহ প্রভৃতি ক্ষয়প্রাপ্ত হয়ে শক্তির প্রভাবে পর্বত গাত্রগুলো আমরা দেখি ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ বৃষ্টি, নদী, হিমবাহের প্রভাবের ফলে এই যে পর্বতের যে গা, এটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে সে ক্ষয়িত অংশ পাদদেশে জমা হয়ে এই সমুদ্র পৃষ্ঠ থেকে বিশাল উচ্চতা বিশিষ্ট একটি মালভূমি গঠন করে। এ ধরনের মালভূমি সাধারণত এক প্রান্তে পর্বত এবং আরেক প্রান্তে সমুদ্র অবস্থান করে, অর্থাৎ পাদদেশ মালভূমির এক প্রান্তে আমরা দেখতে পাই মাউন্টেন, আরেক পাশে দেখতে পাই সি, এবং মাঝখানে যে সুউচ্চ ভূমিটি সেদিকে আমরা পিডমন্ট প্ল্যাটু কিংবা পাদদেশ মালভূমি হিসেবে দেখতে পাই। উত্তর আমেরিকার কলোরাডো, দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া মালভূমি পাদদেশ মালভূমির উদাহরণ। যেমন আমরা এখানে নর্থ ক্যারোলিনা দেখতে পাচ্ছি, যেখানে এক পাশে পাহাড়, এখানে পাদদেশ, যেখানে একটি মালভূমি গঠিত হয়েছে, এবং এক পাশে সমুদ্র, এবং এখানে বিশাল একটি অংশ নিয়ে পাদদেশ মালভূমি আমরা বলতে পারি। এরপর বন্ধুরা দেখো, মহাদেশীয় মালভূমির আলোচনায় আসি। মহাদেশীয় মালভূমি হচ্ছে কন্টিনেন্টাল প্ল্যাটু, অর্থাৎ এই ধরনের মালভূমি সাধারণত সাগর অথবা নিম্নভূমি দিয়ে পরিবেষ্টিত থাকে, অর্থাৎ এর চারপাশে সাগর কিংবা নিম্নভূমি থাকবে এবং মাঝের অংশটি উঁচু হয়ে থাকবে এবং পর্বতের সাথে কোনো সংযোগ থাকবে না। যেমন আগের মালভূমিগুলোতে আমরা দেখেছিলাম এখানে এক পাশে পাহাড়, এটিকে আমরা পাদদেশ বলছি, ঠিক এই পাশে সমুদ্রের বদলে পাহাড় থাকলে এটিকে হয়তো আমরা ইন্টারমন্টেন প্ল্যাটু কিংবা পর্বত মধ্যবর্তী মালভূমি হিসেবে চিনতাম। কিন্তু মহাদেশীয় মালভূমি পর্বতের সাথে কোনো সংযোগ থাকে না। সাধারণত স্পেন, অস্ট্রেলিয়া, আরব, ভারতীয় উপদ্বীপ, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা, অর্থাৎ যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে আমরা সেটিকে আসলে কন্টিনেন্টাল প্ল্যাটু বলে উল্লেখ করতে পারি, অর্থাৎ এটি যে মাঝের যে উচ্চভূমি, এর চারপাশে হয় বা সাগর অথবা নিম্নভূমি থাকবে। যেমন এই অংশটি তোমরা দেখো, এর চারপাশে সাগর অথবা নিম্নভূমি থাকা, এর মাঝখানে একটি কন্টিনেন্টাল প্ল্যাটু গঠিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মালভূমির আলোচনা। তো আশা করি তোমরা চিত্র এঁকেছো, প্রতিটা মালভূমির নোট ডাউন করেছো, কোনটি কোন ধরনের মালভূমি পার্থক্য করতে পারবে এবং সে সংক্রান্ত আলোচনায় নিজেকে খাপ খাওয়াতে পারবে। তো বন্ধুরা, চলো এখন আমরা কুইজ অংশ নেই। কুইজ যদি দেখি, তার আগে দুঃখিত বন্ধুরা, তার আগে কথা দিয়েছিলাম আমরা বিভিন্ন মালভূমি সম্পর্কে জানবো। তোমরা এই জিনিসটি স্ক্রিনশট তুলে রাখতে পারো। যেমন তোমরা এখানে দেখছো, এখানে তিব্বত মালভূমি, চীনের এই অংশে লুয়েস মালভূমি, ঠিক এখানে পামির মালভূমি, এই অংশটিতে অ্যানাতোলিয়ান মালভূমি, ব্রাভেরিয়ান মালভূমি, স্পেনের এই অংশটিকে স্প্যানিশ মালভূমি, পুরো অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া মালভূমি এবং স্পেশালি অঞ্চলটিকে কিম্বার্লি মালভূমি। এরপর আমরা দেখতে পাচ্ছি ম্যাটো গ্রাসো, আল্টিপ্লানো, প্যাটাগোনিয়া, মেক্সিকান, কলম্বিয়া, কলোরাডো, ক্যানাডিয়ান শিল্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের মালভূমির একটি বৈশ্বিক চিত্র আমরা দেখতে পেলাম। তো আশা করি মালভূমি সম্পর্কে ইন অ্যান্ড আউট, নাট অ্যান্ড শেল, তোমরা সবকিছু একজন আরেকজনের সাথে কথা বললে, আলোচনায় অংশ নিলে আশা করি তোমরা কিন্তু ভালো মতো উত্তর দিতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে দুটি প্রশ্ন রয়েছে। মালভূমির ক্ষেত্রে আমি কথাটি অনেকবার ব্যবহার করেছি আজকের লেকচারে, যে মালভূমির ক্ষেত্রে কোনটি সঠিক। সমুদ্র সমতল থেকে কমপক্ষে 500 ফুট উঁচু হতে হবে। মালভূমির উপরিভাগ সমতল। তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। দ্বিতীয়টি হচ্ছে কুনুলুন ও হিমালয় পর্বত দুটির মধ্যবর্তী মালভূমি কোনটি। তিব্বত, কলোরাডো, ইরান, বলিভিয়ান। তো বন্ধুরা, যারা তোমরা উত্তরটি পারো অবশ্যই ভিডিওটি পজ করে সঠিক উত্তরটি দাগিয়ে ফেলো। সঠিক উত্তরটি হচ্ছে
প্রথমটির ক্ষেত্রে 1, 2, 3 অর্থাৎ মালভূমি হতে হলে কমপক্ষে 500 ফুট উঁচু হতে হবে, উপরিভাগ সমতল থাকতে হবে এবং তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। এবং দ্বিতীয়টির উত্তর হচ্ছে তিব্বত মালভূমি অর্থাৎ কুনুলন ও হিমালয় পর্বতমালার মাঝখানে তিব্বত মালভূমি অবস্থিত। তো বন্ধুরা এরপর আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। তোমাদের কাছে প্রশ্নটি হচ্ছে এই অংশটি আসলে কোন মালভূমি কিংবা এই অংশটি মালভূমিটির নাম কি, কিংবা এটির গঠন যদি ব্যাখ্যা করতে বলা হয় তোমরা কি পারবে কিনা, অনেকগুলো প্রশ্ন হতে পারে। তো তোমরা এখন বলো এই মালভূমিটির নাম কি। তো এই মালভূমিটির নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, অর্থাৎ এটি ভারতে অবস্থিত। লাভা সঞ্চয়ের ফলে এখানে মালভূমিটি গঠিত হয়েছে। এর মৃত্তিকা কিন্তু কালো রঙের এবং সেখানে কৃষিকাজ ভালো হয়। বিভিন্ন লাভা স্তর রয়েছে, আগ্নেয় শিলা বিদ্যমান, যেহেতু এটি লাভা মালভূমি কিংবা সঞ্চয়জাত মালভূমির একটি উদাহরণ। তো দাক্ষিণাত্য মালভূমি আশা করি তোমরা অবস্থান চিহ্নিত করতে পারবে বন্ধুরা। আজকের লেকচারের শেষ প্রশ্ন বলেছিলাম মেসা এবং বুটি নিয়ে তোমাদের প্রশ্ন ধরবো, কোনটি মেসা কোনটি বুটি চিনতে পারছো কিনা। তো বন্ধুরা ভিডিওটি পজ করে তোমরা বলো বাম পাশে যে চিত্রটি রয়েছে এটি আসলে কোন মালভূমি, এটি কোন মালভূমি। এই মালভূমিটির নাম হচ্ছে মেসা, যেটি কিনা প্রায় ডাইনিং টেবিলের মতো দেখতে, এবং এই মালভূমিটি বুটি, যেটি কিনা একটি বেঞ্চ কিংবা টুলের মতো দেখতে। তো এটি হচ্ছে মেসা, যেটি একটু তুলনামূলক বড় ডাইনিং টেবিলের মতো দেখতে, এবং এটি হচ্ছে বুটি কিংবা চেয়ারের মতো দেখতে, তুলনামূলক ছোট একটি মালভূমি, যেটি কিনা বায়ুর ঘর্ষণ কিংবা কর্ষণের ফলে এই ধরনের মালভূমি গঠিত হয়ে থাকে। আশা করি কোনটি মেসা কিংবা কোনটি বুটি সেটি নিয়ে তোমরা কনফিউজড হবে না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লেকচারটিতে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী লেকচারে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। আশা করি পুরো লেকচারটি ভালো মতো বুঝেছো, এবং অবশ্যই যদি কিছু না বুঝে থাকো তোমার আরেকজন বন্ধুকে ভিডিওটি সাজেস্ট করবে দেখতে। দেখবে তুমি যেটি বুঝনি সে হয়তো সেটি বুঝেছে, আবার সে কিছু জিনিস হয়তো বুঝেনি সেটি আবার তুমি বুঝেছো। এভাবে কোলাবোরেট করে পড়লে আমাদের জ্ঞান কিন্তু খুব বাড়বে, আর জ্ঞান বাড়লে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আমি, আল রাব্বি সিনাস। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।